প্রাথমিকের পাঠ্য বই ছিল আমাদের একাডেমিক শিক্ষার প্রথম ধাপ, যেখানে আমরা জানতে পেরেছিলাম আমাদের বাংলাদেশের বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গ, বিখ্যাত স্থান এবং কি আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এবং পাশাপাশি আমরা অনেক বিশেষ স্থাপত্য সম্পর্কেও জানতে পেরেছিলাম, জেনেছিলাম আমাদের ইতিহাস এবং আরও অনেক কিছু। সেই পাঠ্য বই থেকেই প্রথম জানতে পেরেছিলাম লালবাগ কেল্লা সম্পর্কে, যেটি পুরান ঢাকায় অবস্থিত। এবং যদিও বাল্যকালে সেটা জানা হয়েছিল, কিন্তু ভ্রমণ করা হয়েছিল এই সময়ে এসে। কী কী দেখেছিলাম লালবাগ কেল্লায়, কী কী ছিল, কী কী ছিল না, তা সব কিছু দেখানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করব এই ভিডিওতে। যাত্রাটা শুরু হয়েছিল কুমিল্লা থেকে। আমরা একটা প্রাইভেট কার ভাড়া করেছিলাম কুমিল্লা থেকে লালবাগ কেল্লা দেখার উদ্দেশ্যে। দাউদকান্দি, মেঘনা সেতুগুলো পার হওয়ার পর আমরা আগাতে থাকলাম এবং চোখে পড়তে থাকলো দুই পাশে রাস্তার মনোরম দৃশ্য এবং সারি সারি গাছগুলো। এবং বুঝতে পারছিলাম একটু পরেই ঢাকায় ঢুকে গেলে আমরা আর গাছের দেখা পাবো না, এই জন্য উপভোগ করছিলাম ভালোই। এরপর আমরা ঢুকলাম পুরান ঢাকায়। পুরান ঢাকার সরু আঁকাবাঁকা পথ দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলাম লালবাগ কেল্লার দিকে। প্রায় 2-2.5 ঘন্টার যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম লালবাগ কেল্লার ঠিক সামনে, এবং আমাদের সামনে প্রচুর পরিমাণ লোক লাইনে দাঁড়িয়েছিল টিকিট নেয়ার জন্য, অর্থাৎ প্রবেশ করার জন্য। সেখান থেকে আমি 30 টাকার বিনিময়ে একটা টিকিট নেয়ার পর আমি প্রবেশ করেছিলাম লালবাগ কেল্লার ভেতরে, এবং আমার সাথে পরিচিত হয়েছিল কিছু ইউরোপিয়ান ট্রাভেলারের, এবং তাদের সাথে খুব সুন্দর কথাও হয়েছিল। তারা জানতে চেয়েছিল আমার সম্পর্কে এবং লালবাগ সম্পর্কে। আমি চেষ্টা করেছিলাম তাদের তথ্য দেওয়ার। লালবাগ কেল্লায় অনেক কিছু দেখার আছে, যার মধ্যে বিখ্যাত হচ্ছে পরিবিবির মাজার, এছাড়াও আছে দেওয়ানে আম বা প্রশাসনিক ভবন, এছাড়াও আছে লালবাগ কেল্লার মসজিদ, এবং এছাড়াও একটা দক্ষিণ গেট এবং এই শোয়ার জায়গাটা বা থাকার জায়গাটা। লালবাগ কেল্লাকে যদি আমরা আকাশ থেকে দেখি, এটা একটা স্কোয়ার শেপের স্থাপত্য বা জায়গা। যেহেতু এটা স্কোয়ার শেপের, তাহলে আমাদেরকে একটা পাশ থেকে শুরু করা উচিত। আমি চেষ্টা করলাম বাম দিক থেকে শুরু করার, অর্থাৎ আমি যেই গেট দিয়ে প্রবেশ করে পূর্ব দিক যাব, সারাটা ঘুরে তারপরে যেন পশ্চিম দিক থেকে বের হতে পারি, যেহেতু এটা স্কোয়ার ছিল। এরপর একটু যখন সামনে আগালাম, অর্থাৎ যেই গেট দিয়ে আমি প্রবেশ করলাম ওই থেকে সামনে আগানোর পরেই আমি আরেকটা গেট খুঁজে পেলাম, যেটা ছিল পূর্ব উত্তর কোণায়। পূর্ব উত্তর কোণার এই গেটটি বিখ্যাত না হলেও গেটটি অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, এবং গেটটি এখনও অক্ষত ছিল। গেটটির খুব কাছাকাছি যেতে আমি পেরেছিলাম, কারণ এখানে কোনো বাধাও ছিল না, এবং এই দরজাটি দেখে বুঝতে পেরেছিলাম যে দরজাটি আসলে কী পরিমাণ শক্ত এবং কী পরিমাণ সিকিউরিটি এখান থেকে তারা দিতে পারত এই দুর্গটাকে রক্ষা করার জন্য। এবং এর কারুকাজ মধ্যযুগীয় কারুকাজ দেখে অবাক না হওয়ার সুযোগ ছিলই না। তবে মেইন গেট ছিল এইটা, যেটা দক্ষিণ পূর্ব কোণে, এবং এটাই ছিল লালবাগ কেল্লার সবচেয়ে বড় গেট। কিন্তু আপাতত এই গেটের ভেতরের কিছু অংশ, অর্থাৎ গেটের ভেতরে যেই বাড়ির মতো দেখা যাচ্ছে বা ঘরের মতো, সেখানে আমাদের প্রবেশ নিষিদ্ধ ছিল, সম্ভবত সামরিক বাহিনী বা আনসার বাহিনীর লোকের উপস্থিতির কারণে। যাই হোক, এর পাশেই আমি জানতে পেরেছিলাম আছে সুড়ঙ্গ, অর্থাৎ যেই সুড়ঙ্গের কথা আমরা লালবাগ সম্পর্কে জানি, যে লালবাগ কেল্লা থেকে ঢাকার বুড়িগঙ্গা নদীর ওই পারে জিঞ্জিরা পর্যন্ত যেই সুড়ঙ্গ আছে, সেই সুড়ঙ্গর একটা প্রবেশপথ এখানে কোথাও আছে, এবং সেটা আমি খুঁজতে খুঁজতে পেয়ে গিয়েছিলাম একদম ঠিক সামনেই। আমাকে খুব কষ্ট করতে হয় নাই, কারণ এখানে একটা ছোট্ট বোর্ড আছে, ঠিক নিচে ওনারা সুন্দর মতো বলে দিয়েছেন সুড়ঙ্গের মুখ, এবং জায়গাটা সিল করা, কারণ মনে করা হয় এই সুড়ঙ্গ দিয়ে কেউ প্রবেশ করলে আর সে বের হতে পারে না কখনোই। তো কোনো দর্শনার্থী যেন এই কাজটা না করে, সেজন্যই এটা সিল করে দেওয়া হয়েছিল। সেখান থেকে বের হওয়ার পর আমরা সামনে দেখতে পেয়েছিলাম একটা টিলার মতো। প্রথমে আমি টিলাতে উঠেছিলাম, পরে আবার নেমে গিয়েছিলাম, কারণ হচ্ছে টিলার নিচেই যেই 2 তলা বাড়ির মতো আছে শোবার জায়গা, ওটাকে নিয়ে আমরা পরে আবার কথা বলতে পারবো এবং পরে আমি দেখতে পারতাম। তবে মেইন উদ্দেশ্যে
আমি চলে গিয়েছিলাম, যেহেতু গেটের পরেই, গেটের ঠিক পাশেই আছে দেওয়ানে আম, যেটাকে প্রশাসনিক ভবন বলা যায়, এখানে, এবং এর সামনের ফোয়ারা দেখে বিমোহিত হয়েছিলাম, যদিও ফোয়ারাটা এই মুহূর্তে ছিল বন্ধ। এরপর আমি এর ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে মুঘল আমলের কারুকাজ দেখতে পেয়েছিলাম দেওয়ানে আমের আরও বিভিন্ন জিনিস। এর রুমগুলো আমি ঘুরে ঘুরে দেখেছিলাম, এবং এর ঠিক মাঝখানেই আমি একটা ফোয়ারাও দেখতে পেয়েছিলাম, যে ফোয়ারাটা এখন বন্ধ। লালবাগ কেল্লার প্রায় সবগুলো ফোয়ারাই এই মুহূর্তে বন্ধ, তবে মুঘল আমলের কারুকাজ এবং অনেক সাদা মার্বেল পাথরের টাইলস এখানে আমি দেখতে পেয়েছিলাম। যদিও এই রুমগুলোর কী কাজ বা রুমগুলো কোন উদ্দেশ্যে বানানো হয়েছিল বা ব্যবহার হয়েছিল, এই সম্পর্কের কোনো গাইড আমি লালবাগ কেল্লায় পাই নাই। যদি পেতাম তাহলে আপনাদের বলতে এবং নিজে জানতে খুব সুবিধা হতো। এবং পাশাপাশি মুঘল আমলের একটা স্থাপত্যের বড় জিনিস ছিল গম্বুজ আকৃতির দরজা, অর্থাৎ এই ডিজাইনের দরজাটা তারা খুব ফলো করতো। এই ছিল সেই ফোয়ারাটা। আর এখন যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দেওয়ানে আমের 2 তলায় ওঠার গেট, যেখানেও একটা সুড়ঙ্গ থাকার কথা, তবে এটা বন্ধ বিধায় আমি উঠতে পারিনি, সেখান থেকে বের হয়ে আমাকে চলে আসতে হয়েছে। এরপর আমি চলে গিয়েছিলাম এটার ঠিক পাশেই পরিবিবির মাজারের কাছে। পরিবিবি ছিলেন শায়েস্তা খানের মেয়ে, তবে যেহেতু এটা একটা কবর, এখানে আর দেখার মতো ওইরকম কিছুই বা দেখানোর মতো কিছুই ছিল না। তবে এখানে যে শুধু পরিবিবির কবরই আছে, বিষয়টা এরকম না। পরিবিবি ছাড়াও আরও বেশ কয়েকজনের কবর আছে, এবং সামনের দিকে কিছু সেনাপতি এবং কিছু সেনা সদস্যের কবরও আছে, যারা ওই সময় শায়েস্তা খান বা অন্যান্যদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিলেন। পরিবিবির মাজারটাই মূলত ফোকাস করা হয় লালবাগ কেল্লায়, কিন্তু এছাড়াও লালবাগ কেল্লায় দর্শনীয় আরও কিছু আছে যা আমাকে আরও বেশি মুগ্ধ করেছিল। পরিবিবির মাজার থেকে ঠিক দক্ষিণ দিকে তাকালেই এই বিশাল 2 তলা ভবনটি দেখা যাচ্ছে, যেটি প্রথমে আবিষ্কার হয়নি, কিন্তু পরে জানা গিয়েছিল এটি হচ্ছে বাসভবন। অর্থাৎ এখানে অতিথিশালাও ছিল, আরও আমোদ ফুর্তির জন্য যেই রুমগুলো থাকে সেগুলো কিন্তু এই ঠিক পাশেই ছিল। প্রায় 400 থেকে 500 বছরের পুরনো হওয়ার কারণে, 500 বছর হবে না, 400 বছরের মতো পুরনো হওয়ার কারণে সব কিছুর অবস্থায় এখন খুবই ভঙ্গুর। এটার সমসাময়িক যেই জিঞ্জিরা প্রাসাদ আছে, অর্থাৎ যেটা কেরানীগঞ্জে অবস্থিত, সেটার অবস্থা একদম নাই বললেই চলে। এখানে তাও সংরক্ষণের কারণে কিছুটা অংশ দেখা যাচ্ছে। তবে আমি যেখানে বসে আছি সেটা হচ্ছে আস্তাবলের ঠিক পাশে, এবং আমার পেছনে আপনারা যেই কার্পেটওয়ালা জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদ। জাস্ট বিকজ অফ ওই সময় মানুষের সংখ্যা কম ছিল, বা ফোর্টের ভেতরে মানুষের সংখ্যা কম ছিল, এই জন্য মসজিদও ছোটো ছিল। অন্যদিকে হচ্ছে আমি ঢাকা শহরে যতগুলো পুরনো মসজিদ দেখেছি সবগুলোই আয়তনে বা আকারে ছোট ছিল। যার কারণ হচ্ছে ওই সময় হয়তো মানুষ কম ছিল, কিন্তু এখন বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে, এবং মসজিদে নামাজ পড়ার জন্য জায়গা সম্প্রসারণের জন্য মানুষ ত্রিপলের ব্যবস্থা করছে বা উপরে ছায়ার ব্যবস্থা করছে। এর ঠিক পাশেই আছে সেই আস্তাবল, এবং এখান থেকে গার্ড দেওয়ার জন্য 2 তলা করে, অর্থাৎ গার্ডের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল। পাশাপাশি আছে এখানে ড্রেইনিং সিস্টেম, অর্থাৎ খুব সুন্দরভাবে প্ল্যান করে এই লালবাগ কেল্লাটা তৈরি করা হয়েছিল। তবে আনফর্চুনেটলি পরিবিবির মৃত্যুর কারণে যেটিকে ফেলে রেখে চলে যেতে হয়েছিল। অলমোস্ট সব জায়গায় প্রবেশের অধিকার থাকলেও কিছু কিছু জায়গায় প্রবেশের অধিকার ছিল না। যেমন আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, 2 তলাটা, এটা সম্ভবত গার্ডদের জন্য ছিল, যারা ফোর্টের গার্ড হিসাবে কাজ করেছেন তাদের জন্য। এখানে উপরে একটা গেট আছে, যে গেটটা বন্ধ, অর্থাৎ আমরা চাইলেও সেখানে ঢুকতে পারবো না। আর এখানে ঢোকার পথ ছিল শুরুতে আমি যে রাস্তাটা দেখিয়েছিলাম টিলার মতো, ওই দিকে। তো আমার পেছনে সেই ঢোকার রাস্তা, আর পেছনে হচ্ছে এই গার্ড বা গার্ডদের 2 তলাতে গার্ড দেওয়ার যে জায়গা, ওইটা। আস্তাবলের একটু পাশেই আসে মসজিদ, অর্থাৎ লালবাগ কেল্লার মসজিদ। সামনের দিক থেকে ত্রিপলের কারণে আমি কোনো ভিউ নিতে পারি নাই বা কোনো ক্লিপ নিতে পারি নাই। পেছন দিক থেকে আমি গম্বুজগুলো নিতে পেরেছিলাম, এবং পাশাপাশি এখানে আমার নামাজ আদায় করার সুযোগ হয়েছিল। মসজিদটার ভেতরে সেই মুঘল আমলেরই কিছুই পরিবর্তন করা হয় নাই, তবে যেটা করা হয়েছে সামনে ত্রিপল দ্বারা সম্প্রসারণ করা হয়েছে এবং বেড়া দেওয়া হয়েছে, যাতে করে মানুষ শুধু কেল্লাতেই থাকে, মসজিদে প্রবেশ করতে না পারে, কারণ মসজিদে প্রবেশ ফ্রি, কেল্লাতে নয়।
দুপুরের তত্ত্বরোদে ক্লান্ত হয়ে আমি খুঁজছিলাম এই ফোর্টের মধ্যে কোথাও বসে শান্তিমতো বা একটু বাতাস খাওয়া যায় কিনা। পরে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে দেওয়ানে আমের মধ্যে বা দেওয়ানি আম যে বিল্ডিংটা আছে ওইটার মধ্যে। এটা পাথরের তৈরি হওয়ার কারণে ভিতরে এমনিতেই অনেক ঠান্ডা, আর পাশাপাশি ওনারা ছোটো ছোটো বসার জায়গা করে দেওয়াতে সেই জিনিসটা আরও ফ্রুটফুল হয়ে গিয়েছিল। অর্থাৎ যারা দর্শনার্থী এসেছেন আমার মতো তারা অবশ্যই খুব ভালো কিছু পেয়েছিলেন। মসজিদ থেকে অর্থাৎ মসজিদের এলাকা থেকে বের হওয়ার পরেই আমার সামনে পড়লো সেই গেটটা যেটা দিয়ে আমি শুরুতে প্রবেশ করেছিলাম, যার অর্থ হচ্ছে আমার যাত্রা বা আমার আজকের লালবাগ কেল্লার ভ্রমণ এখানেই শেষ। অর্থাৎ আমার লালবাগ কেল্লা ঘুরে দেখা হয়েছিল, যেখানে আমি আমার ছোটোবেলার সেই স্মৃতিকে ফিরিয়ে আনতে পারি পাঠ্য বই থেকে, যেখানে আমি দেখেছিলাম পরিবিবির মাজার, এছাড়াও প্রশাসনিক ভবন বা দেওয়ানে আম। আমি দেখেছিলাম লালবাগ কেল্লার মসজিদ এবং নামাজ আদায় করেছিলাম সেখানে। আমি দেখেছিলাম লালবাগ কেল্লার গেট এবং অতিথিশালা বা শয়নকক্ষ। এবং এই ছিল আমার লালবাগ কেল্লার সম্পূর্ণ ভ্রমণ এবং আমার অভিজ্ঞতা আমি তুলে ধরেছিলাম আপনাদের কাছে।